করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং 4 মাস, প্রথমত 4 মাসের জন্য, পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড 4 মাস করে। এভাবে 2029 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে। আপনার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের যে আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আগস্টের প্রথম সপ্তাহ যেমন গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, কিন্তু আমরা অনেকগুলো পরিকল্পনার সামনে দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে, জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, এবং এইদিকে অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যে, এবং তার মধ্যে তার অংশ হিসেবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবে কি পারবে না, বা সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে কিনা, এরকম অনেক জল্পনা কল্পনা হচ্ছে। এছাড়াও আওয়ামী লীগ ওত পেতে আছে, আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনার কথাও ফাঁস করা হয়েছে যে এই 1 বছর পূর্তি উপলক্ষে তাদেরও অনেক পরিকল্পনা আছে এবং এক ধরনের নীল নকশা তৈরি করা হয়েছে। এবং পুরো আসলে আগস্টের প্রথম সপ্তাহে কি ধরনের ঘটনা ঘটতে পারে বাংলাদেশে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনারাও যুক্ত হয়ে প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যদি আমাদের আজকে ওয়ার্কআউট করেছে ঐকমত্য কমিশন থেকে, এই প্রথম আমরা দেখলাম বিএনপি কিছুক্ষণের জন্য আরো কিছু দল এই ওয়ার্কআউটের মানে সম্পর্কে যদি কিছু বলেন। কেন? ধন্যবাদ। দেখুন, সালাউদ্দিন মহোদয়, যিনি বিএনপির শীর্ষ নেতাদের একজন, তিনি ওয়ার্কআউট করে একটা প্রেস ব্রিফিং করেছেন। সেখানে বলেছেন যে কিছুক্ষণের জন্য তারা ওয়ার্কআউট করেছেন, তাদের কিছু কিছু বিষয়ে আপত্তি আছে সেই কারণে, এবং এর পরপরই আবার ফায়ার অ্যালার্ম চালু হওয়ায় পরে আপনার সেই ঐকমত্য কমিশনের বৈঠকটি ছেদ পড়ে, এবং আপনার আরো কিছু দলের নেতৃবৃন্দ বামধারার তারাও একই রকমের পদাঙ্ক অনুসরণ করেছেন বলে জানা গেছে। এবং সব মিলিয়ে আপনার মানে এতদিন হঠাৎ করে এই ঘটনা কেন? আমরা তো মতের অমিল বা এই ধরনের ঘটনা আগেও দেখেছি, কিন্তু হঠাৎ করে আজকে কেন ওয়ার্কআউট? শেষ মুহূর্ত গুলো ঐকমত্য কমিশনের তো আমার মনে হয় যে শেষ মুহূর্ত এগুলো। দেখুন, জোর করে কিলিয়ে কাঁঠাল পাকালে সেই কাঁঠাল খুব খেতে সুস্বাদু মনে হয় না। তো সেরকম একটি অবস্থা, এক ধরনের ডেসপারেশন কাজ করছে। জুলাই ঘোষণার সঙ্গে মিল রেখে তারপর নির্বাচনের তারিখ সম্ভাব্য ঘোষণার সম্ভাবনা সেটিও ঝুঁকি দিচ্ছে। আপনার গতকাল জাতীয় পার্টি কাজী জাফর ফ্যাকশন, যেটি তাদের নেতৃবৃন্দ বৈঠক থেকে বেরিয়ে এমনটি জানান দিয়েছেন। এবং আপনার গণমাধ্যমে কোনো কোনো প্রিন্ট মিডিয়ায় আপনার যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। আবার এখানে আপনার আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং 4 মাস, প্রথমত 4 মাসের জন্য, পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড 4 মাস করে। এভাবে 2029 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে। আপনার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের যে আপনার সমতল ময়দান সেটি তৈরির নিমিত্তে, অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন। আর এর পাশাপাশি আপনার এখানে নবগঠিত যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের আহ্বায়ক মহোদয় জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হতে হবে পিআর সিস্টেমের ভিত্তিতে, অন্যথায় নির্বাচন হবে না। তো তারা কিন্তু ম্যাটার করে, তারা আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক ধরনের অ্যাক্টিভিজমও দেখিয়ে এসছেন। তারা বর্তমান নির্বাচন
কমিশনের পদত্যাগ দাবি করেছেন এবং তাদের ধারণা যে এটা বর্তমান কমিশন মূলত সিম্প্যাথেটিক টু বিএনপি, তো ফলে এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয় বলে তারা মনে করেন। এখন ধরুন আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কদিন আগে মুখ ফসকে বলেছেন যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি হচ্ছে শাসক দল। এখন সরকারি যত রকমের সাহায্য সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা সবই কিন্তু তারা লাভ করছেন এবং এর ফলে আপনার ফিল্ড লেভেলে মানে যখনই তারা পদযাত্রা করতে যাচ্ছেন সকল রকমের প্রোটেকশন সুযোগ সুবিধা পাচ্ছেন। কোথাও ডগ স্কোয়াড তাদের পাহারা দিচ্ছে, কোথাও এপিসি তাদের প্রোটেকশন দিচ্ছে, তারা এপিসি দ্বারা ট্রান্সপোর্টেড হচ্ছেন। আবার এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে তারা নানান রকমের হুঙ্কারও দিচ্ছেন এবং এখানে তাদের মিত্র হিসেবে তারা পাচ্ছেন জামাতকে বা আপনার চরমনাইর যে হুজুরের দল ইসলামী আন্দোলন তাদেরকে, আর ভিলেন হিসেবে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে বিএনপি কে, যেটি বাংলাদেশের সবচাইতে বড় সক্রিয় রাজনৈতিক দল। এখন এখানে আরেকটা সম্ভাবনা আছে, সেটি হচ্ছে অগাস্টেই আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে, যেটিকে আপনার আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে। একটি হচ্ছে জুনতা সরকার যেটি নেপিডোতে দেখভাল করছেন, নেপিডোর দখলে আছেন। আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল, আপনার অং সান সুকির নেতৃত্বাধীন সরকার, যেটির প্রতি বিশ্ব মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে। তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্টেই হয়তো আপনার আরেকটা গভর্নমেন্ট ইন এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে, যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে। এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য, সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না। এবং গৃহযুদ্ধ যে অবসম্ভাবী সেটি তো আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন। সুতরাং ছক কাটা আছে, সেইভাবেই ডেভেলপমেন্ট গুলো করছে। জি, এখন যে সরকার বলছে যে ওনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন 4-5 দিন, তো আমার মনে হয় অলরেডি 2 দিন পার হয়ে গেছে। এটা কি আসলে সম্ভব হবে ওনাদের পক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করা? যদি তারিখ ঘোষণা হয়েও অনেকের ধারণা এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না, নতুন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার, যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না, এটা হচ্ছে মানে যেই নমেনক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয়, সেটি ইন্টারিম গভর্নমেন্ট নয়, সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট। এবং সেখানে ওই যে 4 মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান বি রিনিউয়েবল। এবং আমাদের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, কক্সবাজারে গিয়ে গত বছর প্রথম জানান দিয়েছিলেন যে এই সরকারের টেনিওর লজিক্যালি হওয়া উচিত 2029 পর্যন্ত, কারণ শেখ হাসিনা 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের পরে এই সরকারটি গঠন করেছিলেন, যেটি বিদায় নিয়েছে। এখন সেটি 5 বছরের জন্য তাদের টেনিওর ছিল। তো যেহেতু 5 অগস্ট পর্যন্ত শেখ হাসিনা সেই টেনিওর পর্যন্ত ছিলেন, বাকি সময়টা আপনার অন্তর্বর্তী সরকারের থাকা উচিত, সে তেমনটি তিনি জানান দিয়েছিলেন। পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা নানান সময় নানান কথা বলেছেন, কখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলেছেন, কখনো বলেছেন যে এপ্রিলে হবে, আবার কখনো ফেব্রুয়ারিতে, আবার তার বরাত দিয়ে আমাদের সম্মানীয় প্রেস সচিব তিনি বলেছেন শফিক মহোদয় যে জুন মাসে হবে। তো ফলে নানান রকমের আপনার এই অবস্থায় পুরো বিষয়টা নিয়েই ধোঁয়াশা আছে। এবং আজকে কথা হচ্ছিল জাতীয় পার্টি যে মানে যিনি জিএম কাদের মহোদয়ের যে ফ্যাকশনটি আছে তাদের প্রেসিডিয়াম মেম্বার মনির সাহেব, মিলন সাহেব, তিনি বলছিলেন যে ঘোষণা হতে পারে তারিখ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সরকারের অধীনে নির্বাচনটি হবে না। ধন্যবাদ। আমরা সেনাবাহিনীর মধ্যে অনেক রদবদল দেখতে পাচ্ছি এবং সেখানে কথা উঠেছে যে মানে শেখ হাসিনার ফেভারে যারা ছিলেন তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে বা ওনার আত্মীয় স্বজনকে, এইটা কোনো ইঙ্গিত বহন করে কিনা?
ধন্যবাদ। এ ব্যাপারে আমি যতটুকু জানি বুঝি, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে একটা প্রমোশন বোর্ড প্রতি বছরই হয়। এটা রুটিন ম্যাটার। সেটি সম্প্রতি সংগঠিত হয়েছে। সেই উপলক্ষে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লর্ড প্রফেসর ডক্টর ইউনূস গিয়েছিলেন সেনানিবাসে, এবং আপনার কর্নেল থেকে ব্রিগেডিয়ার হুম। এবং এই পর্যায়ের যারা সামরিক কর্মকর্তা, তাদের প্রমোশনের বিষয়টি নিয়ে এই প্রমোশন বোর্ড অনুষ্ঠিত হয়েছে। এটাও রুটিন ম্যাটার। এটার সঙ্গে কোনো রাজনীতি অ্যাটাচড আছে এটা মনে করার কোনো কারণ নেই। মাসখানেক পরে আরো নিম্ন পর্যায়ের যারা কর্মকর্তা আছেন, সামরিক কর্মকর্তা, তাদের প্রমোশনের বোর্ড বসবে। ধন্যবাদ। জি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এনসিপি অনেক জায়গায় বলা হচ্ছে যে এনসিপি বিলুপ্তি হতে যাচ্ছে কিনা, এরকম প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন ওঠার মতো কোনো ঘটনা আছে কিনা? এবং হঠাৎ করে সার্জিস আলমকে আমরা দেখলাম যে সেনাবাহিনী সম্পর্কে খুব পজিটিভ কিছু বলতে। এটা আবার কিসের লক্ষণ বলে আপনি মনে করেন? দেখুন, আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে যদি আপনার শীর্ষ নেতৃত্ব এনসিপি তাদেরকে গোপালগঞ্জে প্রোটেকশনটা না দেয়া হতো, তাহলে তাদের জীবন সংশয় মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সুতরাং সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমার ধারণা সার্জিস আলম এমনটি বলেছেন, এবং সেটি অত্যন্ত স্বাভাবিক এবং লজিক্যাল সেই দৃষ্টিকোণ থেকে দেখলে। আর হাসনাত আব্দুল্লাহ আগে যে বক্তব্যগুলো রেখেছিলেন, সেটি আমার ধারণা ইমোশনালি চার্জ হয়ে তিনি কথাগুলো বলেছিলেন, এবং সেখান থেকে পরে রিট্রিট করেছেন। তো সেই জন্য এটা আপনার সেই পার্সপেক্টিভে দেখাটা ভালো। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমি একটু নিয়ে নিই। খায়রুল আমিন সোহেল, আপনার প্রশ্ন বা মতামত। আপনারা কেউ যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন, আমাদের লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম। প্রশ্নটা আমার একটু ব্যক্তিক হবে। আমি প্রশ্নটা করতে চাই। যেমন বলুন। 29 এবং 30 এই জি। 2 দিন ইন্টারিম গভর্নমেন্টের একজন রোহিঙ্গা উপদেষ্টা আমেরিকায় সভা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে নাহিদ বলছে যে ওরা আবার শহীদ মিনারে 3 তারিখে আগস্টে চলে যাবে। এই যে দুইটি বিষয়, এটা কি ইউনূস সরকারের পতনের পরিধি বাড়িয়ে দিল নাকি? আপনি যদি একটু বলেন। দেখুন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি যুক্তরাষ্ট্রে এই বিষয় নিয়ে, যেহেতু এটা তার স্পেশালাইজেশন বলতে পারেন, বা এই স্পেসিফিক অ্যাসাইনমেন্ট তাকে দেয়া আছে, এবং মার্কিন স্বার্থের সংশ্লিষ্ট আছে বিষয়টা নিয়ে, আপনার বিশেষ করে বার্মা অ্যাক্ট আপনার প্রণীত হওয়ার পর থেকে। তো ফলে আপনার সেটি আমার ধারণা অত্যন্ত স্বাভাবিক, লজিক্যাল একটা বিষয়। আর এখানে জুলাই সনদ বা জুলাই ঘোষণার যে ব্যাপারটি, সেটি ড্রাফট চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গেছে, এবং এগুলো মূলত যারা আন্দোলনে শরিক ছিলেন আপনার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে, তাদের কাছে এটি অনলাইনে পাঠানো হবে বা হার্ড কপি ফরওয়ার্ড করা হবে। এবং তারপর আমি যতটুকু শুনেছি, পিপল অ্যাট লার্জ, আমাদের নাগরিকদের উদ্দেশ্যে সেটি অনলাইনে প্রকাশ করা হবে। এবং তার ধারাবাহিকতায় হয়তো 3 তারিখে তারা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সেটি একটা রিচুয়ালের মতো করে ঘোষণা করতে পারে। ধন্যবাদ। জি, খায়রুল আমিন সোহেল। আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? আমাকে যদি হাসিনা আপা একটু সময় দেন। ওকে ওকে। হুম। হ্যাঁ, প্লিজ। ঘটনা হচ্ছে স্যার, যেমন ধরেন আমাদের দেশে আমরা দুইটা দলকে একটু বেশি মুক্তিযুদ্ধের পক্ষেই ভাবতাম। যেমন ধরেন একজন সেক্টর কমান্ডারের হাতে গড়া একটি দল হচ্ছে বিএনপি। এই বিএনপি বর্তমানে প্রপারলি আছে, কিন্তু উনারা কি এটা ভাবছেন যে যদি জুলাই সনদটি ঘোষণা হয়ে যায়, জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধের যে একটি অস্তিত্ব, এটা কি থাকবে স্যার? দেখুন, শেষ পর্যন্ত চূড়ান্ত ড্রাফটটা কোন দেখে সেটার ওয়ার্ডিং গুলো আপনার সম্পর্কে সম্যক ধারণা না নিয়ে মন্তব্য করাটা
চূড়ান্ত মন্তব্য করাটা ঠিক হবে না। তবে হুম। আপনি যে আশঙ্কাটি করছেন তার অমূলক নয়। হুম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমিন সোহেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রশ্ন করার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন শাহাদাত হোসেন। আপনার আসসালামু প্রশ্ন। আলাইকুম। আসলে নাজমুল স্যার, আমার একটা প্রশ্ন আছে যে জুলাই সনদ যদি আসলে আদৌ বাংলাদেশে ঘোষণা হয়, হওয়ার প্রেক্ষিতে যে সাংবিধানিক যে ত্রুটি দেখা দিবে বা দেশের যে আবহমান পরিস্থিতি দেখা দিবে, আসলে বিষয়টা কিভাবে দেখতেছেন যদি একটু বিশ্লেষণ করে বলতেন। হুম। দেখুন, জুলাই সনদ আলটিমেটলি কোন রূপ পরিগ্রহ করে তার উপর নির্ভর করবে আপনার পরিবেশটা সংঘাতপূর্ণ হবে কি হবে না। এখন আমি যতটুকু এ পর্যন্ত শুনেছি যে ধর্ম নিরপেক্ষতার যে বিষয়টা সেটি পরিবর্তিত হবে, নতুনতর তথ্য যুক্ত হবে সেখানে। আর আরো আরো কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন আসবে। এখন যদি বিষয়টা দাঁড়ায় এরকম যে পুরো সংবিধান আপনার ফেলে দেওয়া হবে, তাহলে বিষয়টা হবে একরকম। যদি সংবিধান সংশোধনের বিষয় হয় তাহলে বিষয়টা হবে একরকম। আর শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতা যদি বাদ যায় তাহলে বিষয়টা হবে আরেক। এখন পূর্ণাঙ্গ চিত্রটা যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অনুমান ভিত্তিক কথাই বলতে পারি, ডেফিনেটিভলি কোনো আপনার ব্যাখ্যা দিতে পারি। ধন্যবাদ। যেহেতু এখনো কোনো কিছু জানা যাচ্ছে না, মানে কিরকম আসতে পারে। অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন আওয়ান নাকি? জি, আপনার প্রশ্ন বা মতামত। হ্যাঁ, আপনার সালাম পেয়েছে আমার মনে হয় স্যার। হুম। জি, আমার থ্যাংক ইউ। প্রশ্নটা কলিমুল্লাহ স্যারের কাছে। জি যে বলুন। স্যার, আমরা আসলে আর কতটা নির্লজ্জ হইতে পারি? আমরা একটা জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমরা কতটা নির্লজ্জ হব আর? যেখানে আমরা শান্তির জন্য নোবেল পুরস্কার পাই, সেই নোবেল লরিয়েট যেখানে শত শত শিশু কিভাবে মারা গেল, মানে কোনো বাবা মা এটা মানার কথা না। আমি বাইরে থাকি, সারাটা 2টা রাত ঘুমাইতে পারি নাই এই ভিডিও চিত্রগুলি দেখে। আর আমাদের নোবেল লরিয়েট সে হাসিতে উন্মুক্ত হয়, জুস খেতে থাকে। আর আমাদের দেশের রাজনৈতিক দল, যেগুলি রাজনৈতিক দল, এদের আপনি কি বলবেন? এরা কি রাজনৈতিক দল? এরা স্বার্থের জন্য কাজ করে, সবার স্বার্থের জন্য কাজ করে। এরা তার ডাকে ওই খাঁচার ভিতর যা হাজির হয়ে গেল। আমি মানে কথা, এই দৃশ্যগুলি চোখে আসলে, চোখে পড়লে সুস্থ থাকতে পারি না। প্রশ্নটা হইতেছে আমরা কতটা নির্লজ্জ হব? এই নোবেল লরিয়েট ইনিকে দয়া করে আমাদের মুক্ত করবেন কিনা, মানে এ সম্পর্কে আপনার মতামত চাইতেছি। অনেক ধন্যবাদ। কোন দেশে থাকেন আপনি ভাইয়া? আমি ইউরোপের একটা কান্ট্রিতে আছি। জি। স্যার, এটা সবারই প্রশ্ন। এতগুলো বাচ্চা মারা গেছে। আমরা কিন্তু নিজেরাও খাওয়া-দাওয়া করতে পারি নাই, ঘুমাতে পারি নাই। মানে আমার বাচ্চার বয়সী। আমি ওর দিকে তাকাইছি আর ওর মা-বাবার কথা চিন্তা করেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজনীতি নিয়েই ব্যস্ত হয়ে গেছে পরের দিন। যেটা ভাইয়া বললেন যে আমরা আসলে এভাবে কল্পনা করি না আমাদের দেশে যারা আছে প্রধান। তাদের যে সিনারিও দেখলাম আমাদেরকে কিন্তু আরো বেশি আপসেট করেছে। মনে যে একটা কষ্টের সাথে উপহাস করা, মা-বাবার সাথে উপহাস করার মতো বিষয়। যেটা ভাইয়া জানতে চেয়েছে, আমিও জানতে চাই আপনার কাছে। দেখুন, আমাদের দর্শক মহোদয় তিনি তার যে কনসার্ন ব্যক্ত করেছেন সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। এবং তার কথার মধ্যে সারবত্তা আছে। অন্য সকল বিচার বিবেচনা আমি বাদ দিই, যদি একটি বিষয়ে কনসেন্ট্রেট করি সেটি হচ্ছে রাষ্ট্রাচার বলে একটা বিষয় আছে। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে শোক আপনার পালন করা হচ্ছে। সেই শোক পালনকালীন সময়ে সরকার প্রধান কিভাবে আপনার লাইট মুডে থাকেন, তার তো চেহারা থাকতে হবে ভাব গম্ভীর এবং শোকে স্তব্ধ। সেখানে আপনার এই যে পানীয় সহযোগে হাসি তামাশা করা, এটি আসলে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের ওপর হেঁটে যাওয়ার শামিল। এটি কোনোভাবেই আপনার অ্যাকসেপ্টেবল নয়। আমি তো মনে করি আমাদের মাননীয় সরকার প্রধান, আহ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তার উচিত হবে এই আচরণের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া আনুষ্ঠানিকভাবে। এবং বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের বাড়ি বাড়ি যাওয়া এবং পার্সোনাল অ্যাপোলজি প্রদান করা। ধন্যবাদ। এবং আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা পাই নাই। আমি আমি জানা, যদিও আমি একটু আউটসাইডে ছিলাম লন্ডনে, কিন্তু তারপরে আমি আপনি ওইভাবে ঠিকই বলেছেন, বিষয়টা নিয়ে কোন রকম অ্যাপোলজি আমরা দেখিনি এবং এটি
এখন গণদাবিতে রূপান্তরিত হচ্ছে বলে মনে হয়। আচ্ছা, আমরা যে কথায় কথায় বলতে থাকি যে আমরা জনগণের জন্য কাজ করি, বিএনপি জনগণের জন্য কাজ করে, জামাতে ইসলাম তারাও জনগণের জন্য কাজ করে, এটা কি আমাদের জনগণের কাজ? জনগণের জন্য আমরা এইভাবে কাজ করব? দেখুন না, দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি জনগণের জন্য কাজ করতে করতে মানে তারা কিভাবে যেই চাইতে পারলে? সংস্কৃতি গড়ে উঠেছে সেটি অনেকটা সেকেলে, এবং এখানে পরিবর্তন অবশ্যম্ভাবী, সেটি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভাই। আপনাকে আমাদের সাথে যুক্ত আছেন ইমরান আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম আপা, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং সম্মানিত অতিথিবৃন্দকে সালাম। আমার প্রশ্ন হচ্ছে কি আমার ওই স্যারের কাছে, যে আওয়ামী লীগ যে এত বছর মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, এর দায়ভার তো আপনাদেরও আছে। আপনারা পর্যবেক্ষণ করছেন, নির্বাচনের বৈধতা দিচ্ছেন, আওয়ামী লীগের দুধ কলা আপনারা খাইছেন, এগুলো অস্বীকার করা যাবে না। দেখুন ভাই, তাহলে এখন আপনি প্রসঙ্গে আপনি যে কথা আমার কথা বলছেন, শুনে এরপরে আপনি বলেন। আপনি আওয়ামী লীগের অনেকগুলো চ্যানেলে আমি দেখছি আওয়ামী লীগের পক্ষে ইনায় বিনে আপনি সাফাই গান। আসলে জানি না আপনাদের মুখে একটা অন্তর আরেকটা কি, আমরা বুঝি না। আর আপনাদের মতো সুশীল হইলে তো বাংলাদেশের অবস্থা তো 12টা বেজে যাবে। আপনারা যদি এখানে এসে কথা বলেন আওয়ামী লীগ টকশো থেকে আওয়ামী লীগের সাফাই গান, আবার ইউনূসের বিপক্ষে কথা কন, হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী বলেন এখনো একটা স্বৈরাচারকে, তাহলে এগুলা আপনাদের কাছ থেকে শুনলে আমরা হতাশ হই। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আপনি যে কনসার্ন ব্যক্ত করেছেন সেইটার ব্যাখ্যা আমি অবশ্যই আপনাকে দেব। একটি হচ্ছে, কোন চ্যানেলের গায়ে আওয়ামী লীগ বিএনপি লেখা নাই, আমরা সব চ্যানেলে যাই, সব জায়গায় কথা বলি, এক। আর দ্বিতীয়ত, প্রোটোকল যেটি সেটি সর্বত্র মেনটেন করি। এই যেমন আপনার কিছুক্ষণ আগে শুনেছেন, আমি প্রফেসর ইউনূসের সমালোচনা করছি কিন্তু তাকে সম্মান দিয়েই কথা বলছি। তাকে বলছি মাননীয় প্রধান উপদেষ্টা, যেমন সাবেক প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছি, তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় আপনার খালেদা জিয়া, তাকেও কিন্তু আমরা সম্মান দিয়ে কথা বলেছি। আজ পর্যন্ত কাউকে কখনো শিষ্টাচার বহির্ভূত ভাবে সম্বোধন আমি প্রত্যক্ষ করিনি, আমি বুকে হাত দিয়ে বলতে পারছি। ঠিক আছে, আপনার আওয়ামী লীগের টকশো অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন আরেকজন মোহাম্মদ সাদেক শাফিউল্লাহ, আপনার প্রশ্ন বা মতামত। আপনার ক্যামেরা দেখা যাচ্ছে না, মাইক্রোফোনও মনে হয় বন্ধ করা। আপনাদের ক্যামেরা অফ করা, ক্যামেরা অন করে তারপরে আসবেন প্লিজ, কারণ ক্যামেরা অফ থাকলে তো আমরা বুঝতে পারি না। জি মঈন, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আপনার মাইক্রোফোনটা অন করবেন, মাইক্রোফোন অন করবেন। Yes, thank you ma'am for giving me the opportunity. আমি আসলে কলিমুল্লাহ স্যারকে অনেকদিন পর তার সাথে দেখা হয়, আমি ধন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যে স্যার একজন বিজ্ঞ মানুষ, ওনার কাছ থেকে জানতে চাই যে আসলে আমি নির্বাচন সংক্রান্ত একটা বিষয় বলতে চাচ্ছি যে বিএনপি বলছে যে এতদিন মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল, এখন তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে জাতীয় নির্বাচনে, এই নির্বাচন দেওয়া দরকার। তাদের এই কথাটাও দেশের একদম প্রধান মেইনস্ট্রিম দল হিসেবে তাদের এই কথাটা ফেলে দেওয়া যায় না। আবার অন্যান্য বিরোধী দল যারা আছে এখন, জামাত হতে পারে, চরমোনাই হতে পারে, এনসিপি হতে পারে, তারা বলছে যে একটা মানে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের একটা রিহার্সেল না হলে এই সরকারের সেই ক্ষমতা আছে কিনা সঠিকভাবে নির্বাচন জাতীয় করতে পারা, সেটা তো বোঝা সম্ভব নয়। তাহলে এখন এই দুইটার সমন্বয়ে আমরা কি যে স্থানীয় নির্বাচন সেটা আগে করা যায় কিনা? আর সর্বশেষ একটা কথা স্যারের কাছে ওপিনিয়ন চাচ্ছি। সবাই বলে যে জনগণ নির্বাচন চায়, আবার কেউ কেউ বলে সংস্কার আগে চায়, তাহলে একটা গণভোটের আয়োজন করা যায় কিনা? আমি সমস্ত দর্শকদের পক্ষ থেকে কলিমুল্লাহ স্যারের মতামত চাচ্ছি যে একটা গণভোটের আয়োজন করা যায় কিনা, যে মানুষ কখন নির্বাচন চায়। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার গণভোট একটা গণতান্ত্রিক রীতি, বাংলাদেশের অতীত ইতিহাসে আমরা গণভোট আয়োজিত হতে দেখেছি। এটা চমৎকার একটি প্রস্তাব। একেবারে কোনো ধরনের নির্বাচন না হওয়ার চাইতে গণভোট হওয়াটাও এক ধরনের আমি বলবো সাধারণ নির্বাচনের দিকে অগ্রসর হবার একটি ধাপ হতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ মানু, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। জি, আসসালামু আলাইকুম। কলিমুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন, আমি আপনাদের অনুষ্ঠানটা সবসময় ফলো করি দীর্ঘদিন থেকে, আগে আসি নাই বিভিন্ন কারণে। আমার কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন হলো, জামাত এবং এনসিপি এরা আসলে কি চাচ্ছে? দেশকে অস্থিতিশীল করার দিকে তারা যেভাবে তাদের অ্যাপ্রোচ গুলা, তাদের অ্যাক্টিভিটিস গুলা, তারা কি দেশে শান্তি চায় না? এই 5ই আগস্টের পরে যে দেশের পরিস্থিতি হলো, এর জন্য আমি দায়ী করি এনসিপি এবং জামাতকে। ধন্যবাদ।
ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, এটা কালেকটিভ ফেলিওর, আমাদের সবারই কম বেশি দায় এবং দায়িত্ব আছে সাধারণ নাগরিক হিসেবে, আপনার আমার, আমরা এখানে যারা যুক্ত আছি সবার। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এককভাবে কোনো দলের উপর আমি দায় চাপানোর পক্ষপাতী নই। ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমি কয়েকটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে জেলের ব্যাপারে আমরা কিছু মানে আওয়ামী লীগ নেতাদেরকে একসাথ করা হচ্ছে, এই বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে এর মানে পজিটিভ সাইড না নেগেটিভ সাইড, মানে কিসের জন্য একসাথ করা হচ্ছে? দেখুন, মূলত আওয়ামী লীগের সাবেক অনারেবল মেম্বার পার্লামেন্ট কিংবা অনারেবল মিনিস্টার্স, তাদের প্রায় 110 জনের বেশি নেতৃবৃন্দ, তাদেরকে কেরানীগঞ্জে অবস্থিত যে অত্যাধুনিক ভবন সমৃদ্ধ জেলখানা, সেখানে সমবেত করা হয়েছে। এটা নিয়ে দুই ধরনের আশঙ্কা ব্যক্ত হতে শুনেছি আমি। একটি হচ্ছে 3রা নভেম্বর 1975 যেরকম 4 শীর্ষ নেতাকে আপনার জেলখানার ভেতর মেরে ফেলা হয়েছিল, সেরকম একটা নতুন ধরনের ডিজাস্টার হতে পারে। আর এর আরেকটি দিক হতে পারে যে আপনার খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পরে পার্লামেন্ট মেম্বারদের নিয়ে বসেছিলেন, সেরকম একটা কিছু কনভিন করা হতে পারে রিফর্মড আওয়ামী লীগ গঠনের অংশ হিসেবে। এবং যদি নেতৃবৃন্দ রাজি হন, তাহলে ইনক্লুসিভনেসের যে শর্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে হাজির করা হচ্ছে, সেটি পরিপূরণে এই ধরনের উদ্যোগ কাজে লাগতে পারে। ধন্যবাদ। সেটার জন্য। আর হচ্ছে যে ঘোষণাপত্র নিয়ে যদিও আপনি বলেছেন, কিন্তু ঘোষণাপত্র যদি আপনি বলেছেন যে আপনি এখনো জানেন না যে কি ধরনের, বা আমরা কেউই জানি না। তো ঘোষণাপত্র যখনই প্রকাশ হবে, মানে যদি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, তো সেই ঘোষণাপত্র সর্বজন স্বীকৃত, মানে সব দলের জন্য যদি গ্রহণযোগ্য না হয়, তখন সেক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি ক্রিয়েট হতে পারে? দেখুন, এটি যদি না হয় এবং না হওয়ার সম্ভাবনাই প্রবল, তখন কিন্তু একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির হতে পারে, মানে এটা অবাক হওয়ার কিছু থাকবে না। হুম। এবং অনেকে আশঙ্কা করছেন যে 4 থেকে 8 তারিখ এই সময়টা বাংলাদেশের জন্য খুব নাজুক স্পর্শকাতর সময়, ব্যাপক হানাহানির সম্ভাবনা প্রবল। 3 তারিখে ওরা শহীদ মিনারে নিজেদের একটা সমাবেশ করবে। সেই সমাবেশ ঘিরে কি ধরনের মানে কোনো ধরনের কোনো আছে কিনা যে সেই সমাবেশে তারা তাদের প্রস্তুতি কিরকম, বা সেই সমাবেশকে ঘিরে সরকারের বা প্রস্তুতি কিরকম, কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই সমাবেশকে ঘিরে, নাকি শান্তিপূর্ণ একটা সমাবেশে আমরা আশা করতে পারি? আমরা তো অবশ্যই হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আপনার পক্ষে বিপক্ষে পরিস্থিতিটা এমন যে সিচুয়েশন আইবল টু আইবল, ফলে এটা যদি ফ্লেয়ার আপ করে, তাহলে একটা দীর্ঘ মেয়াদী হানাহানির মধ্যে পড়ে যেতে পারে দেশ। আবার যে সম্ভাবনাটির কথা বললাম, যদি পতিত সরকারের বা যারা ক্ষমতা হারিয়েছেন, তারা যদি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল, প্রবাসী সরকার গঠন করে বসেন, তখন দেশের লেজিটিমেসি সংকটও দেখা দেবে। কারণ এমনি বর্তমান সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন, তারপরে রেফারেন্স কোথেকে কিভাবে ইমানেটেড হলো, এসব বিষয় নিয়ে যথেষ্ট বড় বড় সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন আছে। তো ফলে নতুন মাত্রা যুক্ত হতে পারে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মতো 2 সরকার থাকলে যা হয়, ঘরের মা মানে গঙ্গা পায় না, এরকম একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে। আর হচ্ছে করিডোর নিয়েও আমরা শুনতে পাচ্ছি যে করিডোর নিয়ে যে লড়াইটা চলছে, মানে ঠান্ডা একটা লড়াই চলছে, কিন্তু সেটা নিয়েও তো আমরা সরকারকে স্পষ্ট করে কিছু বলতে শুনছি না। তো করিডোরকে ঘিরে আসলে কি হচ্ছে, এবং সেনাবাহিনী বা সেনাপ্রধানও এক ধরনের সতর্কতা হয়েছেন যে এটা রক্তাক্ত করিডোর বলে উনি উল্লেখ করেছেন। আপনার কাছে একটু শুনতে চাই করিডোরের বিষয়ে। দেখুন, এটাও খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষায় তিনি করিডোর না বলে বলছেন চ্যানেল, হোয়াট এভার ইট ইজ। এটি যে আপনার একটা বোন অফ কন্টেনশন হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, তাদের অবস্থান একরকম, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সরকারের অবস্থান আরেক রকম। তো সব মিলিয়ে সিচুয়েশনটা খুব আপনার ক্লামজি, এবং এটা এখন পর্যন্ত কিন্তু থমকে আছে, বাস্তবায়ন যোগ্য বলে মনে হচ্ছে না। আর এখানে আপনার মার্কিনীদের খুশি করবার জন্য আমাদের পক্ষ থেকে 25টি বোয়িং কিনবার একটা চিন্তা ভাবনা আছে। আমরা হয়তো
ভাবছি যে মার্কিনিরা ভরতে যাবে 25টি বোয়িং কিনলে, ফ্রান্স বা ব্রিটেন বা অন্য দেশ থেকে না কিনে। কিন্তু বিষয় যেটি, সেটা মার্কিন বিবেচনায় 25টি বিমান নষ্টি কোনো বিষয় না, এত বড় অর্থনীতির দেশ। সুতরাং আমরা যা কিছুই করি না কেন আপনার তাদের খুব একটা কিছু আসবে যাবে এমনটি আমি মনে করি না। ধন্যবাদ। জি, আপনার কাছে প্রশ্ন করেছে হাসিনা আপা, কলিমুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে সবকিছু আগের মতো ঠিক করতে পারবে না, তারা ইউনূসের ধারায় চলবে। আচ্ছা, যাই হোক, আরেকটি ব্যাপার যেটা আজকে দেখলাম, আমার দেশে একটি রিপোর্ট দেখলাম, আওয়ামী লীগের বেশ পরিকল্পনা। এটা কতটা সত্য বলে আপনি মনে করেন? মানে বেশ অনেকগুলো পরিকল্পনার মধ্যে সেটা আগস্টে হবে, নীল নকশা যে তৈরি করেছেন। দেখুন, আগস্ট মাস ইন এ ওয়ে আওয়ামী লীগের জন্য খুবই স্মৃতিবহ মাস, এবং তারা অবশ্যই এই মাসকে ঘিরে নানান রকমের কর্মসূচি গ্রহণ করবেন এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর সরকার কোন পর্যায়ে কি পরিমাণ ভাবে তারা সেটা হ্যান্ডেল করবেন, ট্যাকেল করবেন, সেটাই এখন দেখবার বিষয়। যদি গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করার প্রশ্ন আসে, তাহলে কিন্তু বল গেমটা হবে ডিফারেন্ট। দেখা যাবে যে দেশ কোনো কোনো অঞ্চলে তারা আপনার অবস্থান নিয়ে বসতে পারেন। যেমন মহান স্বাধীনতা যুদ্ধের সময় রৌমারী ছিল চির স্বাধীন এলাকা, সেখানে পাকিস্তান বাহিনী কখনো ঢুকতেই পারেনি, সেই আপনার কুড়িগ্রামে। তো সেরকম কোন কোন অঞ্চল তাদের দৃষ্টিতে স্বাধীন অঞ্চল বলে তারা পরিগণিত করবার চেষ্টা করতে পারেন। তখন দেশ দ্বিখণ্ডিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনটি হয়েছিল কিন্তু আপনার আমাদের শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় আপনার জেনারেল মঞ্জুর ফেনী নদী পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন, আর বিয়ন্ড ফেনী নদী আপনার জেনারেল এরশাদের নিয়ন্ত্রণে ছিল। এবং শেষ পর্যন্ত আপনার জেনারেল মঞ্জুরের যে অবস্থান, সেটি আপনার নড়ে যাওয়ায় শেষ অব্দি কিন্তু দেশ আবার দ্বিখণ্ডিত হওয়া থেকে আপনার রক্ষা পেয়েছে। তা না হলে কিন্তু পরিস্থিতিটা হয়ে যেত জটিল। ভিয়েতনামের মতো, উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, ইশিকা আরিফ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। ধন্যবাদ হাসিনা আপা। আমি স্যার আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্ন হচ্ছে আমাদের জনাব তারেক রহমান সম্বন্ধে, যে তারেক সাহেব গত 17 বছর যাবৎ দেশের বাইরে ইউকেতে ছিলেন, তা আসতে পারেননি ওই রিজিমের কারণে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন তো 1 বছর হয়ে গিয়েছে, হ্যাঁ, এখন তারেক রহমান সাহেব তো একটা দলের ভাইস চেয়ারম্যান বা প্রধান কর্তাই বলা যায়। তাহলে উনি দেশে আসছেন না কেন? এখন তো এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপিটা একটা বিশৃঙ্খল অবস্থায়, চারদিকে চাঁদাবাজি এবং তাদের একটা কি বলা যায়, একটা সত্যিকার অর্থে বিশৃঙ্খল অবস্থায় বদনামের ভাগী হচ্ছে। তো উনার দেশে 1 বছর হয়ে গেল, উনি আমাদের এত বড় একজন লিডার, তো উনি তো এখন দেশে আসা উচিত। তো উনি দেশে আসছেন না কেন স্যার? তো ওনাকে কেউ বাধা দিচ্ছে স্যার? এই ব্যাপারে স্যার আপনার একটা মতামত জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দেখুন, আপনার বিএনপির কেন্দ্রীয় নেতা মিলাদ ভাই, যিনি বিএনপির ট্রেজারার, তার সঙ্গে আমার সপ্তাহখানেক আগে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে আমাদের তারেক মহোদয়ের আগমন ফ্যাসিলিটেট করবার অংশ হিসেবে তারা প্রিপারেশন নিচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতির জন্য পত্র দিয়েছেন, যাতে বুলেট প্রুফ গাড়ি তার জন্য সংগ্রহ করা যায়। এবং সেটি আমি যতটুকু জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেছে, এবং যেখানে তিনি থাকবেন সেই বাড়িঘরও মোটামুটি প্রস্তুত, সকট রেডি, এখন শুধু আসবার অপেক্ষায়। আপনার ফিলিপিন্সে 80-র দশকে আপনার মিস্টার অ্যাকুইনো, তিনি আপনার যখন পদার্পণ করলেন ম্যানিলাতে, তাকে আপনার গান ডাউন করা হয়েছিল এয়ারপোর্টে। তো অ্যাসাসিনেশনের তাত্ত্বিক সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো সব দিক বিবেচনা করে উনি হয়তো সেই কারণে সময় নিচ্ছেন, এবং তাতে আপনার দোষের কিছু নেই, কারণ জানে বাঁচলে বাপের নাম। আপনার তার স্বর্গীয় পিতা, তিনি কিন্তু এত বড় জনপ্রিয় একজন নেতা ছিলেন, পূর্ণ মর্যাদায় রাষ্ট্রের কর্ণধার ছিলেন। সেই অবস্থায় কিন্তু তাকে আপনার নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো ফলে আপনার সেই দুঃসহ স্মৃতি হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড তার
মাথায় আছে, কোন রকমের ঝুঁকি হয়তো নিতে চান না তিনি, জনস্বার্থেই। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার, হ্যাঁ ভালো থাকবেন। অসংখ্য Okay. ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে দুটো প্রশ্ন রেখে শেষ করব। এইখানে সেনাবাহিনী থেকে কোনো ভূমিকা রাখতে পারে কিনা এই জরুরি অবস্থা, মানে দেশে যদি এই প্রথম সপ্তাহে, আগস্টের প্রথম সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ, এই কোনো ধরনের কোনো কিছু হলে সেখানে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কিনা? দেখুন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি তিন বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে ডেফিনেটলি সেটি তামিল করতে আমরা দেখব আমাদের তিন বাহিনী থেকে শুরু করে দেশের সকল বাহিনীকেই, এটাই স্বাভাবিক। আর আপনার আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি তো জানান দিয়েছেন যে তিনি ক্ষমতায় আসতে চান না, ক্ষমতা দখল করতে চান না, এবং তারা প্রফেশনালিজমে বিশ্বাসী। সুতরাং যদি জরুরি অবস্থা জারি হয় সেটি আপনার বিধিসম্মতভাবেই হবে। জি, আরেকটি বিষয়, এত বড় ঘটনা ঘটলো কিন্তু সরকারের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর পক্ষ থেকে কেন কোনো ব্যাখ্যা দেওয়া হলো না মাইলস্টোনের বিষয়ে? দেখুন, দেওয়া উচিত ছিল। আমাদের এখানে কালচারটা হয়ে গেছে এমন নন ডিসক্লোজার কালচার। আপনার যত বেশি পরিমাণে ভেন্টিলেশন থাকবে, যত বেশি পরিমাণে ট্রান্সপারেন্সি থাকবে, তত বেশি পরিমাণে সরকার গণমুখী বা জনমুখী বলে বিবেচিত হবে। কিন্তু সেই ট্র্যাডিশনটা আমরা এখন পর্যন্ত গড়ে তুলতে পারিনি, সে কারণেই হয়তোবা এরকম পরিস্থিতি বিরাজমান। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইউটিউবে, এবং যে কোনো ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন, এবং শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন বলে আশা করি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করা হয়েছে, জ্ঞানগর্ভ আলোচনা করা হয়েছে। লাইভ টকশোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বর্তমান বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং বাংলাদেশের জন্য একটি বলবো যে খুবই কাজে আসে এরকম একটি টকশো আমরা দেখে আসলাম। প্রিয় দর্শক, কি হচ্ছে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকারের বর্তমান কি একটি নাজেহাল অবস্থা, সেই সাথে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, এতে করে লাভবান হবে আওয়ামী লীগ। তা বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ লাভবান হবে, কারণ দুই দলেই আওয়ামী লীগ ঢুকে পড়বে এবং আবারও তারা শক্তি দেখাতে শুরু করবে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে আজকে লাইভ টকশোটি দেখে? আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।